ওকে, আসসালামু আলাইকুম। চলুন আমরা অ্যাকচুয়ালি ভেক্টর লেকচার 3টা আজকে শুরু করতে যাচ্ছি এবং লেকচার 3টা আমি শুরু করব গত ক্লাসের যে হোমওয়ার্ক দুটো ছিল হোমওয়ার্ক দুটো দিয়ে। সো চলুন তাহলে আমরা হোমওয়ার্ক দুইটা আগে একটু দেখি। হোমওয়ার্ক দুইটা কিভাবে কি করতে হবে সেটা আমরা বুঝে আমরা তারপর আগাবো ইনশাল্লাহ। দেখেন, প্রথম যে হোমওয়ার্কটা ছিল সেটা ছিল নিচের চিত্রের ভেক্টরগুলিকে গাণিতিকভাবে প্রকাশ করো। দুটো ভেক্টর ছিল, এটা একটা ভেক্টর, এইটা আর একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে গাণিতিকভাবে কি করতে বলা হয়েছিল? প্রকাশ করতে বলা হয়েছিল। তাহলে আমরা এই প্রথম যে ভেক্টরটা আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই প্রথম ভেক্টরটার অরিজিন স্টার্টিং কোনটা? এই পয়েন্টটা না? তাকিয়ে দেখেন, এই পয়েন্ট থেকে শুরু হয়েছে। তারপর এক্স অক্ষ বরাবর যদি যাই, 1 2 3 একক গিয়েছি, তাহলে অরিজিন থেকে শুরু হয়ে এক্স অক্ষ বরাবর কয় একক গিয়েছি? 3 একক গিয়েছি। তাহলে এক্স অক্ষ বরাবর যদি 3 একক যেয়ে থাকে আমরা, সেক্ষেত্রে 3i। এক্স অক্ষ মানে কি? এক্স অক্ষের একক ভেক্টরটা হচ্ছে আই। তাহলে আমরা এক্স অক্ষে লিখতে পারি কত? 3i লিখতে পারি। সুতরাং এখানে এক্স অক্ষ বরাবর 3 একক গিয়েছি, এই 3 এককের জন্য আমরা কি লিখবো? 3i লিখবো, 3i লিখলাম। তারপর কি আমি উপরের দিকে উঠেছি না? উপরের দিকে কয় একক উঠেছি? 2 একক। উপরের দিকে উঠেছি আমরা 2 একক। তাহলে 3i প্লাস 2j, এটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা ছিল। সো এটা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন আসেন এই ভেক্টরটা আমরা কিভাবে দেখব সেটা একটু খেয়াল করি, ভালো মতো খেয়াল করবেন। এই জিনিসগুলায় মানুষজন অনেক ভুলভাল করে, যে ভেক্টর ঠিক মতো নির্ণয় করতে পারি না, তারপর যে আমরা হচ্ছে অন্যদের দোষ দেই, অন্যদের বকাবকি করি, পড়ালেখা কঠিন। অরিজিন কিন্তু এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন, অরিজিনটা এখানে। এবার এক্স অক্ষে ডান দিকে গেলে পজিটিভ, এক্স অক্ষে বাম দিকে আসলে কি হয়? নেগেটিভ হয়। আবার ওয়াই অক্ষে উপরে উঠলে পজিটিভ, ওয়াই অক্ষে নিচে নামলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে ওয়াই অক্ষে যখন আমি নিচে নামতেছি, খেয়াল করেন কত ঘর নিচে নামতেছি। 1 ঘর নিচে নামলাম, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। আমি ওয়াই অক্ষে তাহলে কয় ঘর নিচে নামলাম? 4 ঘর। তাহলে 4 ঘর যদি ওয়াই অক্ষে নিচে নামি, 4j না হয়ে এটা -4j হবে। ওয়াই অক্ষে 4 ঘর নিচে নামলে সেটা কত হবে? -4j হবে। 4 ঘর আমি নিচে নামছি। এরপর আমি এক্স অক্ষে কোন দিকে আসতেছি? এক্স অক্ষে দেখেন বাম দিকে যাচ্ছি, বাম দিকে গেলে প্লাস না মাইনাস? মাইনাস হবে। তাহলে এক্স অক্ষে বাম দিকে 3 ঘর আসলাম, তাহলে -3i। সুতরাং আমাদের ভেক্টরটা হচ্ছে -3i -4j। তাহলে দেখেন, যারা বাসায় এই প্র্যাকটিসটা করছেন আগের লেকচার থেকে, তাদের কিন্তু মোটামুটি জিনিসটা বোঝা হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। আমাদের নেক্সট যে হোমওয়ার্কটা ছিল সেই হোমওয়ার্কটা এখন আমরা দেখব। এখানে আমি অ্যাকচুয়ালি দুটো হোমওয়ার্ক একসাথে দিয়েছিলাম, একটা ম্যাথেরই দুইটা পোর্শন বা দুইটা পার্ট আছে। সো প্রথম পার্টটাই হচ্ছে, তুমি তোমার বাসা থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে গেছে 20 মিটার, এরপর পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে গেছে 10 মিটার, তোমার চূড়ান্ত সরণ বা ডিসপ্লেসমেন্ট কত হবে? সো প্রথম প্রবলেমটাই ছিল ভেক্টরটাকে প্রকাশ করা, আর দ্বিতীয় প্রবলেমটাই হচ্ছে আমাদের যে ডিসপ্লেসমেন্ট বা সরণ আছে, এই সরণটা কত সেটা জানা। এখন বাসা থেকে যাত্রা শুরু করে উত্তর দিক মানে কি ডিউ নর্থ, উত্তর বা ডিউ নর্থ, আমরা কত মিটার যাচ্ছি? 20 মিটার। তাহলে আমি একটু ডায়াগ্রামটা আঁকি। বাসা থেকে যাত্রা শুরু করব। আচ্ছা, ডায়াগ্রামটা এইভাবে আঁকি। অরিজিন থেকে যাত্রা শুরু করে উত্তর দিক, ডিউ নর্থ, নর্থ মানে একদম সোজা উপরের দিকে। আমাদের এটা নর্থ বা উত্তর, সাউথ বা দক্ষিণ, ইস্ট বা পূর্ব, এবং ওয়েস্ট বা পশ্চিম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমি প্রথমে বাসা থেকে স্টার্ট করে সোজা উত্তর দিকে কত মিটার গিয়েছি? 20 মিটার গেছি। ওকে, খুবই ভালো কথা, 20 মিটার গেলাম। তাহলে 20 মিটার, এটা 20 মিটার। যাওয়ার পরে আমার খেয়াল খুশি আমি দিক চেঞ্জ করব। আমার এখন যাওয়ার পরে 20 মিটার মনে হলো যে একটু দিকটা চেঞ্জ করি, এই দিকে আর হাঁটবো না, এই দিকে আর যাব না। কোন দিকে যাব? পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে 10 মিটার। জিনিসটা বুঝবেন,
পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে। তার মানে পূর্ব দিক কোনটা? পূর্ব দিক হচ্ছে এইটা। পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কোন দিকে যাবে? দক্ষিণ দিকে। সো তাহলে দেখি, এইখানে এসে আবার একটু আঁকি। তাহলে এইখানে এসে পূর্ব, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে ইস্ট, আর দক্ষিণ কোন দিকে? নিচের দিকে। তাহলে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করব আমরা। পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দক্ষিণ দিকে এইভাবে যাব। তাহলে এইখানকার কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন জানতে চাওয়া হলো যে আমার অ্যাকচুয়ালি সরণটা কত হবে। এখানে 20 মিটার, এটা 10 মিটার। তাহলে এটা অরিজিন ও, এটা ধরেন পি, এটা ধরেন কিউ। তাহলে ও কিউ যে ভেক্টরটা আছে, এই ও কিউ ভেক্টরটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে চূড়ান্ত ডিসপ্লেসমেন্ট বা সরণটা হচ্ছে ও কিউ ভেক্টরটা। সো আমাদেরকে ও কিউ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড এবং ডাইরেকশন বা দিক দুইটাই বের করতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু ম্যাথে সেটাই জিজ্ঞেস করা হয়েছে যে চূড়ান্ত সরণ বা ডিসপ্লেসমেন্ট কত। যখন এইখানে সরণ জাস্ট বলা থাকে তখন আমাদেরকে দুটো জিনিসই বের করতে হয়, মানও বের করতে হয়, দিকও বের করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দুইটা ভেক্টর পাচ্ছি, একটা ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটা আগে নির্ণয় করি। ওপি ভেক্টর, ওপি ভেক্টর ইকুয়ালস টু 20 জে। খেয়াল করেন ওপি ভেক্টরটা সোজা উপরের দিকে, এর 20 একক মানের একটা ভেক্টর এবং ওয়াই অক্ষ বরাবর, এই কারণে এটা 20 জে। এবার আসি পিকিউ ভেক্টরটা নির্ণয় করাতে। পিকিউ ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা শিখি। চলেন আমরা একটু পিকিউ ভেক্টরটা নির্ণয় করি সবাই। আমি শুরুতে খুবই স্লো, একদম গুছিয়ে গুছিয়ে দেখায় দিব এই কারণেই যে শুরুর দিকে ধরতে অনেকের একটু কষ্ট হয়ে যায়। তারপর আপনারা ইনশাল্লাহ নিজেরাই খুব ফাস্ট করতে পারবেন। খেয়াল করেন, এটা হচ্ছে পূর্ব বা ইস্ট, এটার সঙ্গে 30 ডিগ্রি কোণে আপনি দক্ষিণ দিকে বা সাউথের দিকে যাচ্ছেন। কত মিটার? 10 মিটার। তাহলে এই যে ভেক্টরটা আছে এইটার এক্স অক্ষ বরাবর একটা অংশ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা অংশ আছে। তাহলে এক্স অক্ষ বরাবর যে অংশটা, এই অংশটার মান, এবং ওয়াই অক্ষ বরাবর যে অংশটা, এই অংশটার মান আমরা নির্ণয় করি। দেখেন এক্স অক্ষ বরাবর যদি আমরা যাই, এটার মান কত হবে? এটার মান হবে 10 cos 30 ডিগ্রি। এক্স অক্ষ বরাবর মানটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি। তাহলে 10 × cos 30 ডিগ্রির মান কত সেটা আমরা দেখে নেই। 10 × cos 30 ডিগ্রি 8.66 মিটার। এবার ওয়াই অক্ষ বরাবর এটা কি? লম্ব, 30 ডিগ্রির জন্য এটা লম্ব। তাহলে এটা 10 sin 30 ডিগ্রি, 10 sin 30 ডিগ্রি। তাহলে 10 × 5 মানে 5 মিটার। তাহলে খেয়াল করেন আমার এই ভেক্টরটার দুইটা অংশ পাওয়া গেল, একটা এক্স অক্ষ বরাবর। এবার এক্স অক্ষ বরাবর যে আছে সে কি প্লাস নাকি মাইনাস? দেখেন তো এক্স অক্ষ বরাবর এইখান থেকে যাত্রা শুরু করে ডান দিকে আসছেন, তার মানে এক্স অক্ষের অংশটুকু কি প্লাস। তাহলে আমরা যখন এই পিকিউ ভেক্টরটা নির্ণয় করছি, পিকিউ ভেক্টরের জন্য এক্স অক্ষ বরাবর যে অংশ সেটা প্লাস, এবং সেটা কত? 8.66 আই। সো এক্স অক্ষে আমরা কি পাবো? পজিটিভ পাবো। এইবার আসেন ওয়াই অক্ষের যে অংশটুকু সেটা 5 মিটার, কিন্তু সেটা কি উপরে না নিচে? ওয়াই অক্ষে নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে -5J। সো অলওয়েজ খেয়াল রাখবেন এক্স অক্ষের ডান দিকে যাচ্ছি মানে প্লাস, বাম দিকে যাচ্ছি মানে মাইনাস। ওয়াই অক্ষে উপরে যাচ্ছি মানে প্লাস, নিচে নামতেছি মানে মাইনাস। এখন তাহলে আমাদের এখানে খেয়াল করেন আমরা পি কিউ যে ভেক্টরটা সেটা পেয়ে গেছি, ওপি ভেক্টর পেয়ে গেছি। তাহলে ও কিউ ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। সুতরাং আমরা তাহলে এখন যদি মানগুলো বসিয়ে দিই,
যে মানগুলা পেয়েছি এই মানগুলা অ্যাকচুয়ালি বসিয়ে দিব। চলেন দেখি। আমরা পিকিউ ভেক্টরের মান পেয়েছি, আমরা ওপি ভেক্টরের মান পেয়েছি। ওপি আর পিকিউ এর মান যখন আমরা বসিয়ে দিব, ওপি ভেক্টর 20j, পিকিউ ভেক্টর 8.66i মাইনাস 5j, তাহলে ও কিউ ভেক্টরটা আসবে 8.66i মাইনাস 5j 15j, এটা 15j হবে। 20 থেকে 5 বিয়োগ করলে 15j হয়। তাহলে এইটা দেখেন ও কিউ ভেক্টরটা এইভাবে প্রকাশ করা হচ্ছে। তাহলে ও কিউ ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে হবে। তাহলে ও কিউ ভেক্টরের মান কত? ও কিউ ভেক্টরের মান ও কিউ ইকুয়ালস টু রুট ওভার 8.66 হোল স্কোয়ার প্লাস 15 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসে ও কিউ এর মান আমরা দেখি। 8.66 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এই মানটা আসে যেটা, সেটা আসবে 17.32। তার মানে আমাদের চূড়ান্ত যে সরণটা হয়েছে সেই চূড়ান্ত সরণটা হচ্ছে কত? 17.32। তাহলে চূড়ান্ত সরণ 17.32 মিটার। এখন এর সঙ্গে আমাদের কি লাগবে? দিক লাগবে না? দিকটা সবসময় কিভাবে প্রকাশ করা হয়? থিটা দ্বারা। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে থিটা। এখন ট্যান থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে ট্যান থিটা যদি লম্ব ভাগ ভূমি হয়, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। সেই যে লম্বের অংশটা, এই লম্বের অংশটুকুই কি? খেয়াল করেন 15j, একটা ভেক্টরের দুইটা অংশ, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যে অংশটা সেটা হচ্ছে 8.66i, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে 15j। তাহলে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটাই তো আমার লম্ব, তাহলে লম্বটা হচ্ছে 15। আর এক্স অক্ষ বরাবর এখানে যে অংশটা আছে সেটাই কি? ভূমি। ভূমিটা কত? 8.66। তাহলে থিটা এর যে মান আসবে সেটা হচ্ছে ট্যান ইনভার্স 15কে 8.66 দ্বারা ভাগ করে দিই, 1.72, 1.73 অ্যাকচুয়ালি। তাহলে থিটা হবে 1.73, ট্যান ইনভার্স করলে 59.97, অলমোস্ট 60 ডিগ্রি। 59.97 ডিগ্রি আসে, আমি অলমোস্ট এটাকে 60 ডিগ্রি বলতেছি। তাহলে দেখেন তো আমাদের চূড়ান্ত সরণ এই যে পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে কত মিটার? 17.32 মিটার। তাহলে লিখে এইভাবে, চূড়ান্ত সরণ পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে 17.32 মিটার। এই হচ্ছে আমাদের যখন ভেক্টরের মাধ্যমে সরণটা নির্ণয় করতেছি সেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখন এইখানে প্রবলেমে কিন্তু আরেকটা অংশ ছিল। উপরের প্রশ্নে যতগুলি ভেক্টর হবে সবগুলির একক ভেক্টর নির্ণয় করো। খেয়াল করেন এই প্রশ্নটায় কতগুলা ভেক্টর হয়েছে, এই প্রশ্নটায় ঠিক কতগুলি ভেক্টর হয়েছে সেটা যদি আমরা জানতে চাই। আমরা এই সিচুয়েশনে, এই সিনারিওতে, একটু আগের সিনারিওতে মোট 3টা ভেক্টর নির্ণয় করছি। তাহলে আমাদের এখন যেটা করতে হবে হচ্ছে এই 3টা ভেক্টরের কি নির্ণয় করব? একক ভেক্টর নির্ণয় করব। তাহলে আমাদের যে 3টা ভেক্টর আছে সেই 3টা ভেক্টরের একক ভেক্টর যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে ভেক্টর 3টা দেখি আমরা একটা একটা করে। প্রথম যে ভেক্টরটা, প্রথম ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টর। ওপি ভেক্টর 20j। তাহলে ওপি ভেক্টরের একক ভেক্টর কত? ওপি ভেক্টর হচ্ছে 20j। ওপি ভেক্টর 20j। তাহলে একক ভেক্টর কিভাবে নির্ণয় করে? একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একক ভেক্টর।
দেখেন 20 এর জন্য মান নিয়ে তো তেমন টেনশন করারই দরকার নাই, কারণ বুঝতেই পারছি এর মান 20 একক, আর জে দিয়ে বোঝাচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তাহলে 20j/20 ইকুয়ালস টু শুধু জে। এটা হচ্ছে ওপি ভেক্টর। এরপর আসি পিকিউ ভেক্টর। পিকিউ যে ভেক্টরটা বের হলো সেটা বের হলো কত, 8.66i প্লাস 15j, 8.66i প্লাস 15j। তাহলে পিকিউ ভেক্টরের মান কত, শুধু পিকিউ যদি লিখি এটার মান রুট ওভার, সরি 8.66i প্লাস 15j তো পিকিউ না, পিকিউ, হ্যাঁ পিকিউ হচ্ছে 8.66i প্লাস 15j, এটা হচ্ছে ওকিউ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওকিউ, এটা পিকিউ না, এটা ওকিউ, আমি ভুল লিখছি, এটা ওকিউ ভেক্টর। তাহলে ওকিউ ভেক্টরের মান হচ্ছে 8.66 হোল স্কোয়ার প্লাস 15 হোল স্কোয়ার। তাহলে ওকিউ এর যে মান সেটা কিন্তু একটু আগে আসলে বের করছি আমরা, খেয়াল করেন ওকিউ ভেক্টরের মানটাই ডিরেক্টলি বের হয়েছে 17.32, তাহলে এটা 17.32। তাহলে একক ভেক্টর ওকিউ ভেক্টর ডিভাইডেড বাই ওকিউ মানে 8.66i প্লাস 15j ডিভাইডেড বাই 17.32। তাহলে ওপি ভেক্টর গেছে, ওকিউ ভেক্টর গেছে, আরেকটা ভেক্টর হচ্ছে পিকিউ ভেক্টর। এই যে দেখেন পিকিউ ভেক্টর হচ্ছে 8.66i মাইনাস 5j, তাহলে পিকিউ ভেক্টর 8.66i মাইনাস 5j, তাহলে পিকিউ এর মান রুট ওভার 8.66 হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার। অলওয়েজ খেয়াল রাখবেন ভেক্টরের যখন আমরা মানটা বের করি, একটা ভেক্টরের মান কখনো ঋণাত্মক হতে পারে না, একটা ভেক্টরের মান সবসময় কি হবে, ধনাত্মক হবেই। এটা নিয়ে কখনো ভুল করবেন না, ভেক্টরের মান কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয়। তাহলে আমরা এখানে পিকিউ ভেক্টরটার যে মানটা পাবো সেই মানটা কত সেটা আগে আমরা একটু দেখে নিচ্ছি। সো পিকিউ ভেক্টরের মানটা আমরা পাবো 8.66 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটাকে রুট ওভার যদি করি আমরা 9.99, অলমোস্ট 10, এটা অলমোস্ট 10 দিবে। তাহলে একক ভেক্টরটা হচ্ছে পিকিউ ভেক্টর ডিভাইডেড বাই পিকিউ ভেক্টরটার মান, সো 8.66i মাইনাস 5j ডিভাইডেড বাই 10। সো এই ছিল আমাদের গত ক্লাসের দেওয়া যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কের একেবারে বিস্তারিত আলোচনা। ওকে, এখন আমরা গত ক্লাসে অ্যাকচুয়ালি কিছু ভেক্টরের সংজ্ঞা পড়ছিলাম। সো গত ক্লাসে আমি যে সংজ্ঞাগুলো আপনাদেরকে পড়িয়েছিলাম সেই সংজ্ঞাগুলোর পর থেকে আমরা আজকে শুরু করব আরও কিছু সংজ্ঞা শুরু করব। সো গত ক্লাসে আমি আপনাদেরকে টোটাল 3টা ভেক্টরের সংজ্ঞা পড়িয়েছিলাম। সো চলেন 3টা ভেক্টর কি কি ছিল। গত ক্লাসে আমরা দেখেছিলাম 1 নাম্বার বিভিন্ন প্রকার ভেক্টর, 1 নাম্বার ছিল সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর ছিল, 2 নাম্বার ছিল নাল বা শূন্য ভেক্টর, 3 নম্বর ছিল ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এই 3টা আমরা গত ক্লাসে দেখছি, সুতরাং এই 3টা নিয়ে আজকে আর তেমন কথাবার্তা বলবো না। আজকে শুরু করব আমি অন্যান্য ভেক্টরের আলোচনা দিয়ে। সো আজকে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে উপাংশ এবং লব্ধি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের অলরেডি আমি উপাংশ এবং লব্ধি পড়িয়ে ফেলছি, কিন্তু পড়িয়ে যে ফেলছি সেটা আমি কোথাও বলি নাই যে আপনারা উপাংশ বা লব্ধি নির্ণয় করছেন। এখন আমি নির্ণয় করে দেখাবো যে আমরা অ্যাকচুয়ালি উপাংশ এবং লব্ধি নির্ণয় করে ফেলছি। সো আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি ও উপাংশ। লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট,
তাহলে এটা আমাদের 4 নাম্বার ডেফিনেশনে হবে। লব্ধি ভেক্টরটা কি খেয়াল করেন, আমরা আজকের যে হোমওয়ার্কটা করছিলাম সেখানে দুইটা ভেক্টর যোগ করে আমাদের কি কাঙ্ক্ষিত ভেক্টরটা পেয়েছি না? খেয়াল করেন, এই চিত্রে আসি। আমরা যখন ও কিউ ভেক্টরটা পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি? ওপি ভেক্টর আর পি কিউ ভেক্টর যোগ করে ও কিউ ভেক্টর পাচ্ছি। তাহলে ও কিউ ভেক্টরটা ওপি আর পি কিউ দুটো ভেক্টরের যোগ থেকে আসছে। সুতরাং যখন একটা ভেক্টর একাধিক ভেক্টরের যোগফল থেকে আসতেছে বা অনেকগুলি ভেক্টর যোগ করে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলা হয় লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমরা অ্যাকচুয়ালি ডেফিনেশনটা যখন দিব, সেই ডেফিনেশনটা কিরকম হবে? ডেফিনেশনটা হবে কয়েকটা ভেক্টর যোগ করলে যোগফল হিসেবে যে ভেক্টর পাওয়া যায় তাকে লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর বলা হয়। তাহলে কয়েকটি ভেক্টর যোগ করে যোগফল হিসেবে যে ভেক্টর পাওয়া যায় তাকে লব্ধি ভেক্টর বলে। সো আমরা যখন যোগফল হিসেবে একটা ভেক্টর পাবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে খুব সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে আবার বুঝাই। দেখেন, ধরেন আমি এক্স অক্ষ বরাবর একটা অংশ গেছি, এইটুকুর মান যদি এ এক্স হয় তাহলে এটা আই, তাহলে এক্স অক্ষ বরাবর মানটা এ এক্স, আর এক্স অক্ষ বরাবর বলে সেটা এ এক্স আই। আবার উঠলাম ওয়াই অক্ষ বরাবর, এটা ধরেন এ ওয়াই জে। তাহলে এ এক্স আই এবং এ ওয়াই জে কে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে। এটা হচ্ছে আমাদের কি ভেক্টর? এ ভেক্টরটা। এইবার খেয়াল করেন, আমাদের এই এ ভেক্টরটা এক্স আই আর এ ওয়াই যে এই দুইটা যোগ করে আসছে না? তাহলে যোগফলের যে ভেক্টরটা সেটাকে আমরা লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর বলছি। তাহলে এ ভেক্টরটা হচ্ছে আমাদের যোগফল বা লব্ধি বা রেজাল্টেন্ট, লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, এখন লব্ধি ভেক্টর বুঝে থাকলে আমরা পরের ভেক্টরটা বোঝা খুব সহজ হয়ে যাবে, যেটা হচ্ছে উপাংশ বা কম্পোনেন্ট। তাহলে 5 নম্বর যে ভেক্টরটা আমরা দেখব সেটা হচ্ছে উপাংশ বা কম্পোনেন্ট। সো উপাংশ কি? উপাংশ হচ্ছে একটা ভেক্টরকে ভাগ করলে আমরা যে ভেক্টরগুলি পাবো তাদেরকে বলা হয় উপাংশ, বা উল্টাভাবে বলি, যাদের যোগ করে আমরা লব্ধি ভেক্টর পাচ্ছি তাদেরকে বলা হয় উপাংশ ভেক্টর। সো এই যে দেখেন এইখানে আপনারা এক্স আই আর এ ওয়াই যে এই দুইটাকে যোগ করে এ ভেক্টরটা পাচ্ছেন। তাহলে এক্স আই এবং এ ওয়াই যে এদেরকে কি বলা হয়? উপাংশ ভেক্টর বলা হয়। তাহলে আমরা লব্ধিকে ভাগ করলে পাবো উপাংশ, আর উপাংশগুলোকে যোগ করলে পাবো কি? লব্ধি ভেক্টর পাবো। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি সংজ্ঞা হিসেবে উপাংশের যদি সংজ্ঞাটা দিতে চাই তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব দেখেন, যে সকল ভেক্টর যোগ করে একটি লব্ধি ভেক্টর পাওয়া যায় তাদের লব্ধি ভেক্টরের
উপাংশ বলে। সো আমরা যে সকল ভেক্টরকে যোগ করে লব্ধি ভেক্টরটা পাবো তাদেরকে কি বলবো? লব্ধি ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট বলবো। তাহলে এই যে একটু আগে যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম সেই এক্সাম্পলেই যদি আবার ব্যাক করি, এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এক্স আই এইটা একটা উপাংশ, এ ওয়াই যে এটা আর একটা উপাংশ, কিন্তু এক্স আই কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স আই কে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর এ ভেক্টর এর উপাংশ, আর এ ওয়াই যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টর এর উপাংশ। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি লব্ধি ভেক্টর, উপাংশ ভেক্টর এই দুইটা শিখলাম। এখন আমরা এখানে আরেকটা জিনিস শিখব, এটা আসলে উপাংশের মধ্যে আলোচনাটা করে দিব আমি, এটাকে বলা হয় লম্বাংশ। সো আসলে লম্বাংশ হচ্ছে যদি দুইটা উপাংশ পরস্পর লম্বভাবে থাকে তখন তাদেরকে আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা লম্ব উপাংশ বলবো। সো আবার রিপিট করছি, যদি দুটো কম্পোনেন্ট বা যদি দুটো উপাংশ এমন হয় যে তারা পরস্পর লম্বভাবে আছে, পারপেন্ডিকুলার ভাবে আছে, তখন তাদেরকে আমরা লম্ব উপাংশ বলে থাকি। সো আলাদাভাবে এইটার কোনো ডেফিনেশন শেখার আমাদের দরকার হয় না। ঠিক আছে, এখন আসেন আজকে আমরা যে ম্যাথটা একটু আগে করেছিলাম, একটু আগে যে প্রবলেমটা করেছিলাম সেই ম্যাথটাকে একটু ডিফারেন্টলি দেখব আমরা। সো আমরা আজকে যে সমস্যাটা করেছিলাম, গত দিনের যে হোমওয়ার্কটা ছিল, প্র্যাকটিস প্রবলেমটা ছিল, সেটাকেই আবার একটু আমরা ডিফারেন্টলি দেখব যে কিভাবে এই যে উপাংশে ভাগ করার মাধ্যমে আমরা ভেক্টরগুলোকে ইজিলি বের করতে পারি, সময়টা কিভাবে কম লাগাতে পারি, সেটা আমরা অ্যাকচুয়ালি আজকে এখন আবার একটু প্র্যাকটিস করে দেখব। সো আমরা আরেকটা কোশ্চেন করি। কোশ্চেন, তুমি তোমার বাসা থেকে বের হয়ে সোজা উত্তর দিকে ২০ মিটার হাঁটার পর দিক পরিবর্তন করে পূর্ব দিকের সাথে ৪৫ ডিগ্রি কোণে উত্তর দিকে আরো ২০ মিটার গেলে। সো আপনি বাসা থেকে বের হইছেন, উত্তর দিকে ২০ মিনিট হাঁটছেন, এরপর দিক পরিবর্তন করে পূর্ব দিকের সাথে ৪৫ ডিগ্রি কোণে উত্তর দিকে আরো ২০ মিটার গেছেন। তাহলে বাসা হতে তোমার সরণ কোন দিকে কতটুকু হয়েছিল? বাসা হতে তোমার সরণ কোন দিকে কতটুকু হয়েছিল? দেখেন, আমি আপনাদেরকে একই টাইপের ম্যাথ বেশ কিছু প্র্যাকটিস করাচ্ছি। কেন? কারণ যত বেশি একই টাইপের ম্যাথ প্র্যাকটিস করব আমরা, তত আপনাদের দক্ষতাটা ইনশাল্লাহ বেড়ে যাবে। তাহলে এটাকে যদি সলভ করতে যাই, এখন আমি ভেঙে ভেঙে করব না, এখন মোটামুটি আমরা একবারেই ম্যাথটা প্র্যাকটিস করতে শিখব ইনশাল্লাহ। সো আমরা আগে এক্স এবং ওয়াই অক্ষ আঁকি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকবো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে আপনি শুরুতে বাসা থেকে বের হয়ে উত্তর দিকে ২০ মিটার হাঁটছেন, এটা উত্তর দিকে ২০ মিটার।
সো উত্তরটা কি? নর্থ একেবারে উপরে, তাই না? তারপর পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছেন আপনি, তাহলে পূর্ব দিকটা হচ্ছে এইটা, এটার সঙ্গে 45 ডিগ্রি কোণ, ঠিক মাঝখান বরাবর গেছেন আরো 20 মিটার, এটা আরো 20 মিটার গেছেন। তাহলে আপনার বাসার যে শুরুর বিন্দুটা, যাত্রা শুরুর বিন্দু থেকে একেবারে শেষ বিন্দু পর্যন্ত এই ভেক্টরটার মান এবং দিক নির্ণয় করতে হবে। সো এখন তাহলে একটু ফাস্ট ক্যালকুলেশন করতে শিখি আমরা। এটা ধরেন ও বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। তাহলে যে ওপি ভেক্টরটা আছে, ওপি ভেক্টরটা একেবারে শুরুতেই বলে দিতে পারি 20 কোনো রকম টেনশন ছাড়াই। এখন আসেন পিকিউ ভেক্টরটা কত বলবো সেটা একটু দেখি। মনোযোগ দিয়ে দেখেন, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে উপাংশ পড়িয়ে ফেলছি। তাহলে এই পিকিউ ভেক্টরের দুইটা উপাংশ আছে, কিভাবে চলেন একটু দেখি। পিকিউ ভেক্টরের একটা উপাংশ এক্স অক্ষ বরাবর, আর একটা উপাংশ কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা কি ভূমি? তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা যদি ভূমি হয়ে থাকে, ভূমিটা অ্যাকচুয়ালি কত কোণে আছে? এখানে উৎপন্ন কোণ কত? 45 ডিগ্রি। তাহলে এই ভূমিটার মান কত? 20 cos 45 ডিগ্রি। তাহলে পিকিউ ভেক্টর ইকুয়ালস টু 20 cos 45 ডিগ্রি। কোন অক্ষে যাচ্ছে? এক্স অক্ষে, এই কারণে এখানে একটা আই লিখব, প্লাস। এইবার এখানে আসছেন, দেখেন পি থেকে শুরু করে এক্স অক্ষ বরাবর আসলেন। একটু খেয়াল করেন, জিনিসগুলো সোজা, আপনাদের কষ্ট হয় কারণ হচ্ছে আপনারা বেসিকটা না বুঝে মুখস্থ করতে যান। দেখেন আমি পি থেকে কিউতে যাব, তাহলে পি থেকে কিউতে কিভাবে যাব ভাইয়া? পুরা পি থেকে আগে আমি সোজা এক্স অক্ষ বরাবর আসলাম। এক্স অক্ষ বরাবর যখন আসলাম তখন আমার অ্যাকচুয়ালি এক্স অক্ষে যে উপাংশটা সেটা আই দিয়ে প্রকাশিত। তাহলে এটা কি? এই ত্রিভুজটার জন্য ভূমি। তাহলে যদি ভূমি হয় একটা ত্রিভুজের, সেটা কি? অতিভুজ ইন্টু কস থিটা, তাহলে 20 cos 45 ডিগ্রি ইন্টু আই। এবার সোজা উপরে উঠতেছি, তাহলে এটা কি? লম্ব, তাহলে 20 sin 45 ডিগ্রি জে, 20 sin 45 ডিগ্রি জে। তাহলে cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে আমরা এখানে মানগুলো বসাই। 20 ইন্টু cos 45, 14.14, 14.14 আই প্লাস 20 ইন্টু সাইন 45, একই তো হবে, 14.14 জে। তাহলে আমরা এখন ও কিউ ভেক্টরটা নির্ণয় করে ফেলতে পারি। ও কিউ ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। তাহলে আমরা পাবো 14.14 আই প্লাস 34.14 জে। তাহলে ওপি ভেক্টর প্লাস ও কিউ, পি কিউ ভেক্টর থেকে ও কিউ ভেক্টর পেয়ে গেছি। তাহলে ও কিউ এর যে মান, এই ও কিউ এর মান √14 হোল স্কোয়ার, মানে আয়ের সঙ্গে যে অংশটা আছে, আয়ের সঙ্গে যে অংশটা আছে, দেখেন আমি বারবার রিপিট করতেছি আপনাদের মাথায় গেঁথে দেওয়ার জন্য। তাহলে আয়ের সঙ্গে যে অংশটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এই যে ও কিউ ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে অংশটি, সেই অংশটি কত? দেখেন এক্স অক্ষ বরাবর এই অংশ, আর ও কিউ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর এই অংশ। তাহলে এক্স অক্ষ বরাবর যে অংশটা সেটা কত? 14.14। ওয়াই অক্ষ বরাবর যে অংশটা সেটা কত? 34.14। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? ও কিউ এর মানটি পেয়ে যাব। তাহলে 34.14 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হয়? 14.14 স্কোয়ার প্লাস 34.14 স্কোয়ার, এটাকে √ওভার করে দেই, পাবো আমরা 36.95। আমরা 36.95 মিটার গিয়েছি। আর এখানে যখন থিটা বের করতে যাব, ট্যান থিটা, খেয়াল করেন সূত্র মুখস্থ করার দরকার নেই। ট্যান থিটা লম্ব বাই ভূমি, এই লম্বটা কি? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কত আছে? 34.14। তাহলে 34.14 ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর ভূমি, এক্স অক্ষ বরাবর আই 14.14। তাহলে এখান থেকে থিটা এর মানটা কত আসে? 34.14 ডিভাইডেড বাই 14.14, এটাকে শিফট ট্যান করে দেই 67.5 ডিগ্রি।
তাহলে দেখেন আমরা এখান থেকে বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি পূর্ব দিকের সাথে, এটা কি পূর্ব দিক, পূর্ব দিকের সঙ্গে 67.5 ডিগ্রি কোণ করে উত্তর দিকে কত মিটার গিয়েছি? 36.95 মিটার গিয়েছি। তাহলে অ্যান্সারটা গুছিয়ে এইভাবে লিখব, পূর্ব দিকের সাথে 67.5 ডিগ্রি কোণে উত্তর দিকে সরণ কত মিটার? এখানে সরণটা 36.95 মিটার। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে সরণ ভেক্টরগুলা উপাংশের সাহায্যে নির্ণয় করতে শেখা। সো তাহলে দেখেন আমরা 5টা সংজ্ঞা অলরেডি পড়ে ফেলছি। ভেক্টর সংক্রান্ত কয়টা সংজ্ঞা পড়ছি? 5টা সংজ্ঞা পড়ছি। চলেন আমরা নেক্সট সংজ্ঞাগুলায় যাই, কারণ অনেকগুলি সংজ্ঞা আছে, তো আমরা আগে সংজ্ঞাগুলি শেষ করে নিলে ভেক্টরটা পড়তে আমাদের সহজ হবে। সো নেক্সট যে সংজ্ঞাটা আমি আপনাদেরকে পড়াবো সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর কাকে বলে। মানে স্বাধীন ভেক্টর, বা যে ভেক্টরটা নিয়ে আমরা এখন চিন্তা করব সেটা হচ্ছে এইটার স্টার্টিং পয়েন্ট নাই কোনো। সো চলেন আমি আগে এখন যে ভেক্টরটা আমরা পড়ব 6 নাম্বার, স্বাধীন ভেক্টর। আমি আগে এই ভেক্টরটা কি রকম সেটা আগে বুঝিয়ে নেই। চলেন আমরা যখন স্বাধীন ভেক্টর পড়তে যাব, স্বাধীন ভেক্টরটা আসলে কি রকম সেটা একটু আগে দেখে নেই। ধরেন একটা ভেক্টর কোথা থেকে শুরু হবে সেটার যদি কোনো ঠিক ঠিকানা না থাকে তখন সেটাকে বলা হয় স্বাধীন ভেক্টর। আবার বলছি, যে ভেক্টরটা কোথা থেকে স্টার্ট হবে বা যে ভেক্টরটা কই থেকে আমি শুরু করব সেইটার অ্যাকচুয়ালি কোনো রকম সুনির্দিষ্ট কিছু নাই, সেটাকে বলা হয় স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। সো স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট নয়, যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট নয়, মানে যে ভেক্টরের পাদবিন্দুটা সুনির্দিষ্ট নয়, বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো পরিবর্তন করা যায় তাকে স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর বলে। দেখেন এটাকে ফ্রি ভেক্টর বলছি বা স্বাধীন ভেক্টর বলছি। এখন একটু পরে আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব যে স্বাধীন ভেক্টর কখন হবে, সেটার এক্সাম্পল আমি একটু পরেই দিব ইনশাল্লাহ। এইবার আমরা স্বাধীন ভেক্টরের পাশাপাশি আরেক টাইপের ভেক্টর পড়ব, এটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। এখন এই সীমাবদ্ধ ভেক্টরটা কি? স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ ভেক্টর জাস্ট উল্টা কনসেপ্ট। স্বাধীন ভেক্টরে কি পাদবিন্দু সুনির্দিষ্ট নয়, আর সীমাবদ্ধ ভেক্টরে পাদবিন্দুটা সুনির্দিষ্ট থাকবে। সুতরাং একটা ডেফিনেশন মনে রাখলে আপনি আরেকটা ডেফিনেশন মনে রাখতে পারবেন। তাহলে যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো পরিবর্তন করা যায় না,
তাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলবো। তাহলে স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর কি সেটা আমরা পড়ে ফেললাম। এইবার চলেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই স্বাধীন ভেক্টরটা কি আর সীমাবদ্ধ ভেক্টরটা কি। ঠিক আছে, ওকে। আমি একদম সুন্দর একটা এক্সাম্পল দিব আপনাদেরকে। এক্সাম্পলটা দেওয়ার জন্য আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটু গ্রিড আঁকবো আমি। সো আমি আগে তাহলে একটা গ্রিড আঁকি, খালি হাতেই আঁকি, যেহেতু স্কেল ধারে কাছে দেখছি না। স্কেল থাকলে হচ্ছে দাগগুলা সুন্দর হয়, দেখতে ভালো লাগে, কিন্তু স্কেল না থাকলেও তো আঁকতে হবে, তাই না? সো আমি খালি হাতেই গ্রিডটা আঁকি। আপনারা স্কেল দিয়ে গ্রাফ পেপারে সুন্দর করে আঁকবেন, কোনো সমস্যা নেই। সো আমি একটা গ্রিড আঁকবো। এক্সাম্পল দিলেই ক্লিয়ারলি বুঝে যাবেন। ওকে, আমি এইখানে স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টরের অ্যাকচুয়ালি কি করব, এক্সাম্পল দিব। ধরেন কেউ একজন আপনাকে বলল তুমি উত্তর দিকে 10 মিটার যাও। খেয়াল করেন, কেউ একজন বলল উত্তর দিকে 10 মিটার যাও, বা শুধু এটাই বলল উত্তর দিকে 10 মিটার যাও। কোথা থেকে এখন 10 মিটার আপনি যাচ্ছেন সেটা কি এখানে ফিক্সড? এক একজন তো এক এক জায়গায় আছে। আমি ধরেন আপনাদের প্রত্যেককে, আপনারা যারা ক্লাসে বসে আছেন এদেরকে বললাম ক্লাস শেষে সবাই যার যার জায়গা থেকে উত্তর দিকে 10 মিটার যাবেন। সো যদি আপনার বাসার পাশে কোনো খোলা মাঠ থাকে, বললাম যে ওই খোলা মাঠে যেয়ে উত্তর দিকে 10 মিটার যাও। তাহলে এক এক জনের জন্য কিন্তু ভেক্টরের স্টার্টিং পয়েন্টটা এক এক জায়গা থেকে হবে। কেউ যাত্রা শুরু করবে হয়তো বা এখান থেকে 10 মিটার, এটুকুই ধরেন 10 মিটার। কেউ যাত্রা করবে এখান থেকে 10 মিটার, কেউ যাত্রা করবে এখান থেকে 10 মিটার। উত্তর কি সোজা উপরে? তো কেউ যাত্রা করবে এখান থেকে 10 মিটার। তাহলে এই যে যখন আমি সুনির্দিষ্টভাবে স্টার্টিং পয়েন্টটা না বলতেছি, কারণ আপনারা এক একজন তো এক এক জায়গায় আছেন, সো আপনাদের যে স্টার্টিং পয়েন্টটা সেটা যদি সুনির্দিষ্ট না হয় তাহলে সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। কিন্তু যদি আমি এখন ফিক্স করে দেই, কিভাবে ফিক্স করব, তোমার স্কুল এর গেট হতে উত্তর দিকে 10 মিটার যাও। সো আগে কিন্তু উত্তর দিকে 10 মিটার যেতে বলছি, ফিক্স করি নাই কোথা থেকে যাত্রা শুরু করবেন। এখন কিন্তু ফিক্স করে দিছি, তোমার স্কুলের গেট থেকেই তোমাকে যেতে হবে। সো যখন আমরা বলছি যে স্কুলের গেট থেকে উত্তর দিকে 10 মিটার যাওয়ার কথা, তখন কিন্তু ধরেন স্কুলের গেটটা কোথায় সেটা আগে আমাদের জানতে হবে। লেটস সে স্কুলের গেটটা এখানে। তাহলে ধরেন আপনারা সবাই একটা ক্লাসরুমে বসে আছেন। তাহলে একটা ক্লাসরুমে যদি সবাই বসে থাকেন, ধরেন আপনারা স্কুলের ক্লাসরুমেই বসে আছেন, স্যার আপনাদের প্রত্যেককে বলল এই বাচ্চারা স্কুলের গেট থেকে উত্তর দিকে এখন 10 মিটার যাবা। প্রত্যেকেই কিন্তু স্কুলের গেট থেকেই যাত্রা শুরু করবেন। তাহলে প্রত্যেকের জন্যই ভেক্টরটার পাদবিন্দু সুনির্দিষ্ট এবং চাইলেও আপনারা চেঞ্জ করতে পারছেন না। কিন্তু যদি ওই একই টিচার আপনাদেরকে বলেন যে বাসায় যে বাসা থেকে উত্তর দিকে 10 মিটার যাও, তাহলে এক একজনের জন্য কিন্তু বাসা এক এক জায়গায়, তাহলে ভেক্টরটার পাদবিন্দু এক একজনের জন্য এক এক জায়গায় হয়ে যাচ্ছে। সো যদি স্টার্টিং পয়েন্ট বা একটা ভেক্টরের পাদবিন্দু একেবারে ডিফাইন করা থাকে, সুনির্দিষ্ট করা থাকে এবং চেঞ্জ না করা যায়, তাহলে সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সো আমাদের এইখানে স্কুলের গেট যখন বলে দিল 10 মিটার, এইটা হচ্ছে তাহলে সীমাবদ্ধ ভেক্টর। আর আগের এইটা হচ্ছে স্বাধীন ভেক্টর, কারণ এখানে ফিক্স করে নাই কোথা থেকে উত্তর দিকে 10 মিটার যাবে। সো আমরা আজকে তাহলে দেখেন 6, 7 এই দুইটা টাইপের ভেক্টর আমরা পড়ে ফেললাম। এখন
এইখানে সীমাবদ্ধ ভেক্টরের আরো একটা সুন্দর এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা দিই। প্রত্যেকটা বস্তুর ওজন বস্তুর একটা সুনির্দিষ্ট বিন্দুতেই কাজ করে। কোনো বস্তুর ওজনই কিন্তু ভ্যারি করে না, বস্তুর ওজনটা একটা সুনির্দিষ্ট বিন্দুতে কাজ করে। তাহলে ধরেন আমি একটা বস্তু নিলাম, এই বস্তুর ওজনটা যে বিন্দু বরাবর কাজ করে এটাকে বলা হয় সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র। ভার মানে আসলে ওজন। তাহলে বস্তুর ওজন ডাব্লিউ সমান mg, একটা বস্তুর যে বিন্দুতে কাজ করে সেটা কি সুনির্দিষ্ট। তাহলে ওজন, তাহলে এটা কি সীমাবদ্ধ ভেক্টর। সো কোনো বস্তুর ওজন সব সময় ভরকেন্দ্র বরাবর ক্রিয়া করে। সুতরাং বস্তুর ওজন একটি সীমাবদ্ধ ভেক্টর। কিন্তু এই একই বস্তুকে যদি বল দিতে যাই, কোথায় বল দিব সেটা কি ফিক্সড? ওজন ফিক্সড, কোথা দিয়ে কাজ করবে? তাহলে কোনো বস্তুতে বল প্রয়োগ করা হলে তা সাধারণত স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। হ্যাঁ, যদি আপনাকে সুনির্দিষ্টভাবে বলে দেয় বস্তুর এইখানে একটা রশি বেঁধে বস্তুটাকে টানো, তখন সেটা সীমাবদ্ধ ভেক্টর হতে পারে। কিন্তু সাধারণভাবে যদি আপনাকে শুধু বলে যে বল প্রয়োগ করো, তাহলে সেটা কি হবে? স্বাধীন ভেক্টরই থাকবে। ওকে, আজকে আমরা আরো দুইটা ডেফিনেশন পড়ে ক্লাস শেষ করব। সো নেক্সট যে ডেফিনেশনটা পড়বো আমরা সেটাকে বলা হয় সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। সো আমাদের তাহলে এইখানে আমরা কিন্তু ডেফিনেশন নাম্বার 6 এবং 7 পড়লাম, এখন ডেফিনেশন নাম্বার 8। সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে একই জাতীয় ভেক্টরকে বলা হয় সদৃশ ভেক্টর, এক জাতীয়। আমি একটু বুঝিয়ে বলি। ধরেন দুইজনের সরণ হচ্ছে, দুইজনেরই সরণ হচ্ছে, তাহলে দুইজনের সরণ যদি হয় এবং সরণ দুইটা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেই দুইটা সদৃশ ভেক্টর। সো এক জাতীয় দুটি ভেক্টরের মান অসমান হলেও যদি তাদের দিক একই থাকে তবে তাদের সদৃশ ভেক্টর বলে। সো ধরেন দুইটা ভেক্টরের মান এক হয় নাই কিন্তু দিক একই, তাহলে সদৃশ ভেক্টর। একটু দেখাচ্ছি চলেন। আমরা একটু গ্রিডটা এঁকে নেই। ধরেন আমি গ্রিডের মধ্যে দুইটা ভেক্টর রাখবো, একটা ভেক্টর রাখবো এখান থেকে এই পর্যন্ত আঁকলাম, এটা একটা ভেক্টর রাখলাম,
এবার একটু মনোযোগ দিবেন আপনারা। এই লাল রঙের ভেক্টর আর হলুদ রঙের ভেক্টর তাদের কি দিক আলাদা না দিক একই? দিক কিন্তু একই, কিন্তু তাদের মান কি একই আছে? মান একই নাই। এইবার একটু একটা জিনিস দেখাবো আপনাদের। আমি এই হলুদ রঙের ভেক্টরটাকে সরাতে চাই, এই হলুদ রঙের ভেক্টরটাকে সরিয়ে দিই। চলেন এখানে সরিয়ে দিলাম। তাহলে দেখেন, এই লাল রঙের ভেক্টর আর হলুদ রঙের ভেক্টর এদের কিন্তু মান ভিন্ন, কিন্তু দিক কি একই। সমান্তরাল থাকা মানে দিক একই থাকা। সুতরাং তাহলে আমাদের এই দুইটা ভেক্টর অ্যাকচুয়ালি কি সদৃশ ভেক্টর। সো আমরা কথাটাকে এইভাবে বলতে পারি, একই দিকে যদি ক্রিয়াশীল হয় এবং মান অসমান হলেও তাদেরকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। তাহলে একই দিকে ক্রিয়াশীল এক জাতীয় দুইটি অসমান ভেক্টরকে সদৃশ ভেক্টর বলে। সো একদিকে ক্রিয়াশীল একই জাতীয় হইতে হবে, অসমান ভেক্টরকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। আজকে লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে অসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর শিখলাম, লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে অসদৃশ বা বিসদৃশ বলা হয়, বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর। সো আগেরটা ছিল সদৃশ বা লাইক, আর বিসদৃশটা হচ্ছে আনলাইক। এখন সদৃশ ভেক্টর দুটা কি একই দিকে কাজ করছিল, বিসদৃশ ভেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি বিপরীত দিকে কাজ করবে। তাহলে সমজাতীয় কিন্তু বিপরীত দিকে ক্রিয়াশীল দুইটি ভেক্টরকে বিসদৃশ ভেক্টর বলা হয়। মানে জিনিসটা খুব সিম্পল। ধরেন আপনি একদিকে যাচ্ছেন, আপনার একটা ফ্রেন্ড আপনার থেকে সোজা উল্টো দিকে যাচ্ছে। একটু ডায়াগ্রাম এঁকে দেখাই। তাহলে একটা ভেক্টর ধরেন এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এইভাবে এই দিকে যাচ্ছে, এটা একটা ভেক্টর এ। ধরেন এটা ভেক্টর এ। আর আরেকটা ভেক্টর এখান থেকে যাত্রা শুরু করে এই দিকে যাচ্ছে, এটা একটা ভেক্টর বি। তাহলে ধরেন এ হচ্ছে একজন মানুষ, বি আরেকজন মানুষ। তাহলে দুইজন মানুষই অ্যাকচুয়ালি সরতেছে, সরণ, তার মানে সমজাতীয়, কিন্তু কাজ করতেছে কোন দিকে? বিপরীত দিকে। তখন সেটা বিসদৃশ ভেক্টর। তাহলে এখানে বিসদৃশ ভেক্টর হওয়ার কন্ডিশনগুলা কি? অবশ্যই সমজাতীয় ভেক্টর হইতে হবে এবং অবশ্যই বিপরীত দিকে কাজ করতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে। মান আসলে সমান অসমান দুইটাই হইতে পারে। মান যদি সমান হয়ে যায় তখন তাকে আবার বিপরীত ভেক্টর বলা হয়। এইটা নিয়ে আমরা নেক্সট লেকচারের শুরুতেই অ্যাকচুয়ালি আলোচনা করব। একটা হচ্ছে সমান ভেক্টর আর একটা হচ্ছে বিপরীত ভেক্টর। সো আমাদের আজকে তাহলে এই যে দেখেন সদৃশ ভেক্টরের যে এখানে কন্ডিশন বা শর্ত দুইটা যদি লিখি, একটা হচ্ছে সমজাতীয়, দুইটা হচ্ছে একই দিকে ক্রিয়াশীল।
আর অ্যাকচুয়ালি দুইটা সদৃশ ভেক্টরের মান সমান হয়ে গেলে সেটাকে বলা হয় সমান ভেক্টর। এটার বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ আগামী লেকচার 4, যেটা লেকচার 4-এর একেবারে শুরুতেই। সো আজকের লেকচার 3টা এই পর্যন্তই কমপ্লিট হচ্ছে ইনশাল্লাহ।